ভোটের পরিবেশ ঠিক রাখতে অতি দ্রুত শুরু হচ্ছে যৌথ অভিযান। কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না, কঠোর বার্তা ইসির। আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে দেশকে ফের গড়তে চান তারেক রহমান। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন ও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। দিল্লিতে হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান ঢাকার। রাষ্ট্রদূতকে হত্যার হুমকিতে উদ্বেগ। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে উপ অধিনায়ক একে খন্দকারকে বিদায়। জানাজা শেষে গ্রামের বাড়িতে সুদানে নিহত 6 শান্তিরক্ষীর দাফন। এবং রপ্তানির নিম্নমুখিতায় ব্যবসায়ীদের উদ্বেগ। দাম কমিয়ে ইউরোপীয় বাজার দখলে নিচ্ছে ভারত চীন। রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বারোপ। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশ জুড়ে বিশেষ অভিযান শুরু করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের প্রস্তুতি নিয়ে অংশীজনের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দৃঢ়ভাবে বলেন, কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না। তবে এখনো সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করেন ইসি সানাউল্লাহ। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনার আমলে টানা 3টি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এবারের ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। তবে রাজনৈতিক অস্থিরতা সহ আরো নানা কারণে নির্বাচনী শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। অন্তর্বর্তীকালীন সরকার যদি ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, মানুষ 99% ভোট সেন্টারে যাবে এবং তাদের মতামত ব্যক্ত করবে। প্রতিদিন মারামারি, খুন, এর মধ্যে আমরা কি সুষ্ঠু নির্বাচন পাবো কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করতেছি। তবে ইসি সানাউল্লাহ বলছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তার শঙ্কা নেই। জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুতই বিশেষ অভিযান শুরু করছে যৌথ বাহিনী। মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা, যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। এর আগে সকালে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে ইসি। জানান, উৎসবমুখর পরিবেশে দৃষ্টান্তমূলক ভোট করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সহনশীল আচরণ করার আহ্বান জানান ইসি। বলেন, যেখানে নির্বাচনী পরিবেশ ব্যাহত হবে তাৎক্ষণিকভাবে জানাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। উৎসবের পরিবেশ ফেরত আসবে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। অতীতেও দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। সামনে কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ 16 বছরে দেশকে ধ্বংস করে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে পুনরায় দেশ করবে। রোববার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, সামনে অত্যন্ত কঠিন সময় আসছে। 91 সালে যখন সরকার গঠন করেছিলেন তখনও স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এই 2 মহান নেতার সৈনিক। আজ আপনারা আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়তে ক্ষমতায় যেতে চায় বিএনপি। বারবার আওয়ামী লীগের ক্ষত সারিয়ে বিএনপি গড়েছে বাংলাদেশকে। স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে।
মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। বিভিন্ন তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্র কিভাবে তৈরি করবে বিএনপি তার বর্ণনা করেন তারেক রহমান। বলেন, প্রবাসে দক্ষ কর্মী পাঠাতে কাজ করবে তার দল। আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। অতীতের ন্যায় এবারও বিএনপি সফল হবে এবং দেশ একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলেও জানান তারেক রহমান। লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। বগুড়ার 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে বিজয়ী করতে জনগণ মরিয়া হয়ে আছে। এদিকে ফেনী 1 আসনেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। দেশমাতা বেগম খালেদা জিয়া বগুড়া 7 আসন থেকে নির্বাচন করার কথা পার্টি থেকে ঘোষণা করা হয়েছে। তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম। ইতিমধ্যে আমরা তার মনোনয়নপত্র গ্রহণ করেছি ইনশাআল্লাহ। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার প্রধান ও নির্বাচন কমিশনার। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। বিস্তারিত রিপোর্টে। জাতীয় কবির সমাধির পাশে দাফনের পরের দিনই ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার এখনো যে কার্যক্রম চালাচ্ছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব। একই দিন রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াত। সেখানে অংশ নিয়ে ক্ষোভ জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার প্রধান ও নির্বাচন কমিশনার। সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি বলেন, কারো কাছে অনুদান নয়, হাদির সাম্যের বাংলাদেশ দেখতে চান তিনি। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, আমি এই শাহবাগ থেকে ফ্যাসিবাদকে রুখে দেব। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ওসমানের স্বপ্নকে বাস্তব। মব সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে আছে গণতন্ত্র, আর এ থেকে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মত বিনিময় সভায় উঠে আসে এমন পরামর্শ। আর গণমাধ্যমে হামলায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে দায়ী করছে বিএনপি। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। আর যে উপলক্ষে আজকে সভাটা ডাকা, প্রত্যাবর্তনকে সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে রবিবার রাজধানীর একটি হোটেলে মত বিনিময় সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটি। সেখানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের উচ্চপদস্থরা। আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন, কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে। এথিক্স দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম। আপনার যেমন গুড গভর্নেন্স দরকার, আমার এথিক্যাল জার্নালিজম দরকার। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা সংস্কার চাই সত্যিকার অর্থে, এবং জনবান্ধব বিচার বিভাগ চাই। রাজনীতির সমস্ত কিছুর একটা সমন্বিত একটা পদক্ষেপ আমরা চাই। আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। বিএনপি শাসন আমলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল।
আপনি যে কিছু মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন এটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনিসেফের সমালোচনা করা, এটা কিন্তু নয়। গণমাধ্যম কর্মীরা বলছেন, রাজনৈতিক শূন্যতা ও মব সন্ত্রাসের কারণে দেশ বিপন্ন সংকটের মুখে, যা থেকে উত্তরণের গণমাধ্যমের ঐক্যের বিকল্প দেখছেন না সাংবাদিক সমাজ। আমি কোনো দলের হতে চাই না, কোনো ব্যক্তির না, গোষ্ঠীর না, আমি বাংলাদেশের হতে চাই। বাংলাদেশটাকে গড়তে চাই নতুন করে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, ভালোবাসা থাকবে। ভিন্নমত প্রকাশের সুযোগটা থাকতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সেই পত্রিকা সেই দলের নেতার কোনো ভুল হলে সেই ভুলের সমালোচনা করতে পারবে না। সভার শুরুতে গণমাধ্যম পুড়িয়ে দেওয়া জাতির জন্য এক লজ্জাজনক বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। জাতির স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম বলেও জানান বিএনপির নেতারা। এর উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সেই সঙ্গে রাষ্ট্রদূত হত্যার হুমকি নিয়ে দিল্লির বক্তব্যে উদ্বেগও জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নেবে ঢাকা। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে শনিবার রাতে দিল্লিতে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় একদল উগ্র হিন্দু জনগোষ্ঠী। পাশাপাশি কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করে বিক্ষোভকারীরা। এই সময় দূতাবাসের ভেতরে থাকা কর্মকর্তারা নিরাপত্তার শঙ্কা অনুভব করে উদ্বেগ জানান। তবে নিরাপত্তার বিষয়টি আমলে না নিয়ে উল্টো হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ক্ষোভ জানিয়ে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা এটাও শুনেছি যে তাকে হত্যা হুমকি দেওয়া হয়েছে। আমার কথা হলো যে এই পর্যন্ত আসতে পারবে কেন, এসে সেখানে হুমকি দিতে পারবে কেন, এটা আমরা গ্রহণ করি না। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। আসমাতুলি, নিউজ 24। জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় শ্রদ্ধায় বিদায় জানানো হলো মুক্তিবাহিনীর উপপ্রধান একে খন্দকারকে। শোক আর শ্রদ্ধার আয়োজনে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে জানাজায় যোগ দেন সরকারের উপদেষ্টারা। 3 বাহিনীর প্রধান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে সমাহিত করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। বিজয়ের মাসে বীরের বেশে এ যেন বীরেরই প্রস্থান। রবিবার সকালে লাল সবুজের পতাকায় মোড়ানো মুক্তিবাহিনীর উপপ্রধান একে খন্দকারের নিথর দেহ এলো ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে। কুয়াশা ভেদ করে কফিনে সোনালী আভায় মুক্তিযুদ্ধের এই বীরকে জানানো হয় বিদায়। মহান এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার সহ দেওয়া হয় সামরিক অভ্যর্থনা। পরে জানাজা অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 3 বাহিনীর প্রধানরা ছাড়াও জানাজায় যোগ দেন আরো বেশ কয়েকজন উপদেষ্টা। আমার বাবা যদি কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে থাকেন, এ সময় বাবার জন্য সবার দোয়া চাইলেন ছেলে জাফরুল করিম খন্দকার। He was the loveliest man. If you didn't know him, he loved fishing and he loved woodwork. This doesn't come out. And he loved food that my mom cooked. শনিবার বার্ধক্যের কারণে তার মৃত্যুতে মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বন্ধ হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে এই বীরকে বিদায় জানাতে প্যারেড গ্রাউন্ডে 3টি হেলিকপ্টার দিয়ে ফ্লাই পাসে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করা হয়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।
জাতিসংঘ মিশনে অংশ নিয়ে সুদানে নিহত 6 সেনা সদস্যের দাফন তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। এর আগে কুড়িগ্রামের নিহত 2 বীর সেনা সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডলের মরদেহ হেলিকপ্টার যোগে উলিপুর ও রাজারহাটে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে নেমে আসে শোকের ছায়া। পরে যথাযথ সামরিক মর্যাদায় তাদের সমাহিত করা হয়। এছাড়াও কিশোরগঞ্জের সেনা কর্মকর্তা জাহাঙ্গীর, রাজবাড়ীতে সেনা সৈনিক শামীম রেজা, নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার নামাজি জানাজার পর তাদের গ্রামের বাড়িতে যথাযথ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেলে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 812 নং এর কাছে ভারতের অভ্যন্তরে 3 বিঘা করিডোরে 51 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন এবং 174 বিএসএফ ব্যাটালিয়ন উপ অধিনায়ক বিজয় প্রকাশ শুক্লার উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ উপ অধিনায়ক আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত প্রদানের জন্য অনুরোধ করে উক্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন। পৌষের ভোরে কুয়াশার চাদরে বুড়ে থাকতে শুরু করেছে রাজধানী। বেশিরভাগ স্থানেই লুকিয়ে থাকছে সূর্য। রবিবার সকালে সড়কে যানবাহনও কম দেখা গেছে। আর এতে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। আবহাওয়া অফিস বলছে, এখন একটু একটু করে শীতের তীব্রতা বাড়তে পারে। চলতি মাসের শেষ নাগাদ ধেয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা, চারদিকে কুয়াশার দাপট, বেশি দূরে দেখা মুশকিল। পৌষের প্রথম সপ্তাহে রাজধানী জুড়ে কনকনে শীতের আগমনী বার্তা। গরম কাপড়ে কর্মক্ষেত্রে পানে নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস, তবে সড়কে যানবাহন কম, এতে বাড়ল ভোগান্তি। প্যাসেঞ্জার নাই, দিক দিয়ে সমস্যা, আবার যানজটের ফাঁকা রোড। বের হইতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু রাস্তায় আসার পরে দেখলাম বাস এরকম পাওয়া যাইতেছে না, ট্রিপও কম, দেখা যায় আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। কোথাও কোথাও চায়ের দোকানে জমজমাট শীতকালীন আড্ডা। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা, আজকে কিন্তু এখনো দেখেন আপনি কিন্তু রোদ ওঠে নাই, তো সেই ক্ষেত্রে এখন চাটা কিন্তু বেশ ভালোই লাগতেছে ঠান্ডাতে। ঠান্ডার প্রকোপটা একটু বেশি, যার কারণে মানুষজন আমার দোকানে আসছে, চা খাচ্ছে, মানে আজকে হচ্ছে একটু মানে যানজট একটু ওরকম অবস্থায় আর কি। আমাদের আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা থাকতে পারে আরো 2 থেকে 3 দিন। চলতি মাসের শেষ দিকে ধেয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। ধারণা করা হচ্ছে যে আগামী 2-3 দিন একটু শীতের অনুভূতিটা বেশি থাকবে, আর 10-এর নিচে আমরা সেটাকে শৈত্যপ্রবাহ বলি। আমরা ধারণা করতেছি যে ডিসেম্বরের শেষের দিকে আমরা শৈত্যপ্রবাহ দেখতে পাবো। ঢাকা ও এর আশেপাশে দিনের তুলনায় রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, বাড়তে পারে হিম বাতাসের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। যে রাত এবং দিনের তাপমাত্রাটা নরমাল যেটা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। টানা 4 মাস ধরে নিম্নমুখী রপ্তানি খাত। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তারা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে ক্রয়াদেশ কমছে। এছাড়া ভারত ও চীন পণ্যের দাম কমিয়ে ইউরোপীয় বাজার দখলের চেষ্টা করায় চাপে পড়েছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দীর্ঘদিন ধরে বিনিয়োগ করায় অনেকটা ধীর গতিতে দেশের অর্থনীতি, তবে রপ্তানি আয় এবং রেমিটেন্সের উপর ভর করে স্থিতিশীলতা দেখা গেছে বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভে। কিন্তু রপ্তানি আয়ের সেই ধারা কমে যাওয়ায় শঙ্কা তৈরি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির হালনাগাদ তথ্য বলছে, 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও পরের 4 মাস ধরে তা নিম্নমুখী। সবশেষ নভেম্বরে রপ্তানি আয় 5.54% কমে দাঁড়িয়েছে $3.89 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $4.11 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের যে নতুন ট্যারিফ, ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ ভারত ও চীনের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাজারগুলোর দখলের চেষ্টা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা চাপে ফেলেছে তাদের।
আমার ফ্যাক্টরিতে কিন্তু 50% কাজের অর্ডার নেই, 50% খালি। তাহলে এখন এরকমভাবে অনেকেরই 40% খালি, কারো 30% খালি, অন্তত মানে ফুলফিল কাজ আছে এরকম খুব রেয়ার। রপ্তানির এই নিম্নমুখী ধারা আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। বর্তমান যে প্রেক্ষাপট বা পরিস্থিতি, তাতে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত এই নেগেটিভ হওয়ার সম্ভাবনা এখনো কিন্তু রয়েছে। এই অস্থিরতা বা সংকট বা অনিশ্চয় যদি অব্যাহত থাকে, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে বা আপনি নিজেও কোনো নতুন ভাবে বিনিয়োগ করবেন না। সুতরাং এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন হওয়া এবং স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। দেশের সার্বিক অর্থনীতি ও রপ্তানি বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ওভারঅল এক্সপোর্টস খুব শীঘ্রই যদি আমরা মানে পজিটিভ ধারায় এটাকে টার্ন অ্যারাউন্ড না করতে পারি, তাহলে আমাদের ম্যাক্রো ইকোনমিতে যে বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন রিজার্ভ, সেখানে যে একটা ধীরে ধীরে স্থিতিশীলতা আসছে গত 14-15 মাস ধরে, আর সেটাকে আরেকটু শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া, স্থিতিশীলতা ধরে রাখা, এই প্রচেষ্টাটা ব্যাহত হবে। তবে রপ্তানিতে ট্রাম্প ট্যারিফের প্রভাব নির্বাচনের পরও অব্যাহত থাকবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 17 বছরের কারাদণ্ডের রায়ে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন অনেকে। যদিও ন্যায্য বিচার পেতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী। এদিকে ইমরান খানকে নির্যাতন করতেই কারাদণ্ডের কৌশল নেওয়া হচ্ছে অভিযোগ তার ছেলের। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জানিয়ে প্রতিক্রিয়া জানান দেশটির সাধারণ মানুষ। এমন রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন অনেকে। একতরফা রায় আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইমরান খানের আগের প্রধানমন্ত্রীরাও সরকারি ভান্ডার থেকে উপহার নিয়েছিলেন, অথচ নির্দোষ ইমরান খান ও তার স্ত্রীকে কারারুদ্ধ করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তার প্রতি এই অবিচার করবেন না। সরকারি প্রতিহিংসামূলক কর্মকাণ্ডকে সমর্থন না করার কথা জানায় দেশটির জামাতে ইসলামী পার্টি। ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বল প্রয়োগ ও রাজনৈতিক মামলার মাধ্যমে সাজা প্রদান কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। তবে উচ্চ আদালতে ন্যায্য বিচার পাবেন বলে আশাবাদী ইমরান খানের আইনজীবী সালমান সফদার। এদিকে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলে কাশিম ও সুলাইমান অভিযোগ করেন, তাকে কারাগারে সম্পূর্ণ আলাদা রাখা হচ্ছে। একে স্পষ্ট নির্যাতনের কৌশল বলেও আখ্যা দেন তারা। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।